তো সেখান থেকে বাবার কথা না শুনে কিছু ভুল ডিসিশন নিয়ে আমি জীবনটাকে বুঝলাম যে মানুষটা লোন দিচ্ছে উনি পাবেন, তারপরে আমাদের ফিক্সড। আর তারপরে একটা ব্যাপার আছে, আমি একজন মহিলা একজন মহিলা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। একটা সময় আমিও চাকরি করতাম, কিন্তু চাকরি করে বিং আ সিঙ্গল মাদার আমি আমার মেয়েকে সময় দিতে পারতাম না। তুমি যদি কাউকে খুব ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতেই পারে। আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে আমরা কাজও দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি আমরা নারী, আমরা পাই। আমরা নারী, আমরা পাই। আচ্ছা, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। নমস্কার, আমি পিঙ্কি। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আনবাক্স স্টার্টআপে। আজকে আনবাক্স স্টার্টআপে আপনারা শুনবেন এমন এক সিঙ্গল মাদারের স্ট্রাগলের কাহিনী, যিনি শূন্য থেকে শুরু করেছিলেন, বা কোনো পরিস্থিতি তাকে শূন্যে মিলিয়ে দিতে পারেনি। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো পৌলমিদির সাথে। পৌলমিদি, ওয়েলকাম তোমাকে আনবাক্স স্টার্টআপে। কেমন লাগছে তোমার আনবাক্স স্টার্টআপে এসে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর হচ্ছে আমি একটা নিজের জায়গায় এসেছি, ভালো লাগছে। মানে মনটাও ভালো হয়ে গেছে। দাঁড়াও, এই তো সবই শুরু হচ্ছে। তারপর যখন পুরোটা আনবক্স করবে তখন দেখবে, তখন আবার একবার জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো পৌলমিদি তোমার আনবাক্স স্টার্টআপে এসে, যেখানে আনবাক্স ভীষণভাবে চেষ্টা করছে তাদের বন্ধুদের একটা প্ল্যাটফর্ম করে দিতে, যেখানে তোমার স্টার্টআপের গল্প, তোমার বিজনেসের গল্প, তুমি কি নিয়ে কাজ করছো সেটার একটা বিশদ বিবরণ দিতে পারো। আচ্ছা, প্রথমে শুরু করি পৌলমিদি, তোমার একটি কনসালটেন্সি আছে, হ্যাঁ, যেটি আস কনসালটেন্সি। সেটা কি কাজ করে? কনসালটেন্সি হচ্ছে আমি একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। তো আমি চেষ্টা করি ওখান থেকে আমরা ব্যাংক থেকে আর কি লোন অর্গানাইজ করা। তো সেটা কি হচ্ছে যে মানে ডিরেক্ট ব্যাংকে গেলেও মানুষ লোন পাবে সেটা নয়, কিন্তু আমি যেটা করে থাকি যে একটা মানুষের পুরো প্রোফাইলটাকে রেডি করে সে কিভাবে কোন লোনটা পেতে পারে, মানে অনেক রকম লোন হয়, তো সেইটা আমরা মানে পুরো রেডি করে দিই। কনসালটেন্সির কাজ হচ্ছে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। ওয়ান্ডারফুল। এবং এমন তো হয় যে আমার অনেক এন্টারপ্রেনিউরসরা আছেন যারা নতুন ব্যবসা শুরু করছে। হ্যাঁ, সেটা তো আমি বলবোই। যেটা হচ্ছে যে সেটার জন্য বিশেষ করে মেয়েদের বলবো, যেরকম আমি হয়তো সে চাকরিও করে না, খুব হাইলি এডুকেটেড নয়, তাকে তো কিছু করে তার জীবন ধারণ চালাতে হবে যদি, এবং তার সঙ্গে তার বাচ্চা থাকে তাহলে তো আরো বেশি টাফ। তো যাই হোক, সেখানে এখন অনেক রকম এরকম পরিস্থিতি আছে যেটাতে সেই মহিলারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে পেপারস, যে মানে ব্যাংকে যে পেপারস গুলো লাগে একটা লোন পেতে গেলে, বা তার সিভিল, এই সমস্ত চেক করে তাকে পেপারস বানিয়ে পুরো আপডেট করে যে উনি যাতে লোনটা পেতে পারেন, এবং সেই লোন দিয়ে উনি ওনার স্টার্টআপ বিজনেস শুরু করতে পারেন, এবং সেই স্টার্টআপ বিজনেসটা করে যাতে উনি নিজেও ভালো থাকেন এবং ওনার পরিবারকেও ভালো রাখতে পারেন, আরো কিছু ভালো কাজও উনি যাতে করতে পারেন। সেইভাবে কিভাবে ওই লোনটা নিয়ে উনি ব্যাংকের কাছে কিভাবে ওটাকে রিপেমেন্ট করবেন, বা লোনটা নিয়ে উনি কিভাবে নিজের কাজটা চালাবেন, সেই পুরো মানে কি বলবো, গোটা যে ব্যাপারটা মানে প্রসিজিওরটা, ওটা পুরো আমি হেল্প করি। কারণ অনেকেরই তো এটা একটা চিন্তার বিষয় যে আমার কাছে আইডিয়া আছে, আমার কাছে উৎসাহ আছে, আমার কর্মকাণ্ড আছে, কিন্তু ফান্ড নেই। সেটার জন্য আমি আছি, আমি গাইড করে দেবো এবং গাইড করে দেবো বলেছি। আচ্ছা পৌলমিদি, এরকম তো অনেক সময় হয়, মানে কেসেস হাতে যেখানে লোকজন প্রতিশ্রুতি দিয়েছে যে টাকা পাইয়ে দেবো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে ফ্রড। হ্যাঁ, এইটার ব্যাপারে বলছি যেটা, সেটা হলো দেখো, মানুষ তো যখন তার টাকা দরকার হয় বা তাকে কিছু করতে হবে, তো কিভাবে টাকাটা পাবে, তো সেই জায়গা থেকে মানুষ ভাবাক্রান্ত হয়ে যায়। তখন যে যা বলে সেটা চেষ্টা করে শুনে, যদি তার
মানে সে বিপদ থেকে মুক্তি পায়। কিন্তু এখানেই বলবো যেটা আমি বা আমার টিমে যারা যারা আছেন বা আমি নিজে, আমাদের এটাই মানে বিশেষত্ব, আমরা একটা টাকাও আগে কারোর থেকে নেই না। যতক্ষণ পর্যন্ত মানে যে ব্যক্তি আমাদের কাছে আসছেন তার লোনটা না হচ্ছে, যতক্ষণ স্যাংশন হচ্ছে। এবার স্যাংশন হওয়ার আগে মানে আমরা পুরো ব্যাপারটাকে আগে চেক করি যে সে এলিজিবল কিনা, তবেই তাকে আমাদের কাছে আনি কাজটা করে দেওয়ার জন্য। কারণ এলিজিবিলিটি তৈরি করতে গেলে তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিভিল। এবার ওইটা যদি ঠিক না থাকে তাহলে মিথ্যে আশ্বাস কাউকে দেবো না, ওটা হবে না, না কোনোভাবেই হবে না। যদি তার সিভিলটা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রসিজিওরে যদি আসে এবং কম বেশি কারণ হয়তো পেপার ওয়ার্কস নেই, সেগুলো আমি বা আমার টিম আমরা তৈরি করে সেভাবে আমরা মানে তার বিজনেস সেট আপটাকে রেডি করে তাকে হেল্প করবো। এবং আমরা যতক্ষণ অব্দি স্যাংশন না, যতক্ষণ অব্দি তার ডিসবার্স হয়ে সে টাকা পয়সা নিজে না পাচ্ছে, ততক্ষণ অব্দি আমরা কোনো আমাদের কনসালটেশন ফিস নিই না। আফটার গেটিং মানে যে মানুষটা লোন নিচ্ছে উনি পাবেন, তারপরে আমাদের ফিসটা নিই। এবার এক্ষেত্রে অনেকগুলো আমরা আগে অনেক প্রবলেম ফেস করেছি যে কাজ হয়ে গেছে আমাদেরকে পেমেন্ট করে উল্টো তখন আমরা কি করবো, সেই ক্ষেত্রে সব রকম মানুষকে নিয়ে তো চলতে হয়, তো অনেক এরকম ফিস আমি পাইনি। আর তারপরে একটা ব্যাপার আছে, আমি একজন মহিলা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, সেইটা একটা ব্যাপার আছে কেন উনি এই কাজটা করেন। এই উত্তরটা তো দিতে মানে কারণ এই কাজটা আমি এই কারণে করি, এটাও একটা ব্যাপার আছে, এই পয়েন্টটা খুব দরকার। এই বিজনেসটা লোন মানুষকে প্রোভাইড করা একমাত্র বিজনেস যেটাতে কোনো ইনভেস্টমেন্ট নেই। আচ্ছা, আমাকে এই বিজনেস স্টার্ট যখন আমি করেছি তখন আমাকে কোনো ইনভেস্ট করতে হয়। উইদাউট ইনভেস্টমেন্ট যদি কোনো রকম বিজনেস থাকে তাহলে সেইটা মানে ব্যাংকের থেকে আমি একটা কাজ মানুষকে দেখো, প্রত্যেকটা মানুষই তো তার এমনি তো আজকের দিনে কেউ কারোর জন্য কিছু করে না, বাজার তো ওটাকে যখন আমি বাঁচলাম যে এটা আমার ব্রেড এন্ড বাজার, একটা সময় আমিও চাকরি করবো, কিন্তু চাকরি করে বিং আ সিঙ্গল মাদার আমি আমার মেয়েকে সময় দিতে পারবো না। তখন আমার মনে হলো যে এমন কিছু একটা করার দরকার যেটা করলে আমি আমার মেয়েকেও দেখতে পাবো, আমি আমার কাজটাও ভালোভাবে করবো। তখনই আমার সাথে আমার এক বন্ধুর আলাপ হয়, ও ব্যাংকেই মানে তখন সেও ব্যাংকেই ছিল, তো আমাকে এই সাজেশনটা দেয় তুই এটা করে দেখতে পারিস। সেটা হচ্ছে 2018 থেকে তখন আমি জব ছেড়ে এটাকে স্টার্ট করি। আর আজকে 2025 অনেকটাই শুধু মানে কলকাতায় নয়, এখন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এখন ব্যাঙ্গালোর, দিল্লি এখানেও কাজ করছি। যে তোমার কথা শুনতে শুনতে আমার যেটা স্বাভাবিকভাবে ভীষণভাবে প্রশ্নটা আসছে, আমার মনে হয় দর্শক বন্ধুরাও এটা জানতে চাইবে, তোমাকে যোগাযোগ করার উপায়টা কি? আচ্ছা, যোগাযোগ করার উপায় হচ্ছে আমার অফিস মহানির্বাণ রোডে, 27 মহানির্বাণ রোড নিয়ার জুম জিওগ্রাফি, ওখানে আমার অফিস গ্রাউন্ড ফ্লোরে, আমার কনসালটেন্সির অফিস। এছাড়াও আমার মোবাইল নাম্বার আছে। এই আস্ক কনসালটেন্সির কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস, ল্যান্ডমার্ক, লোকেশন সব দেওয়া থাকবে আপনাদের জন্য আনবক্সিং এই স্টার্ট আপ এপিসোডে। আচ্ছা, বেশ, পৌঁছে গেল তারপরে তার কি ধরনের সে লোন সে চায়, স্টার্ট আপ না হোম লোন না প্রজেক্ট লোন না এডুকেশন লোন, দেয়ার আর লটস অফ ডিফারেন্ট টাইপস অফ লোনস। তো সেখানে আমরা মানে ক্লায়েন্টের যেটা দরকার সেটা সম্বন্ধে আমরা কথা বলি, তার পেপার ওয়ার্কস থাকতে যদি তার না থাকে সেটাতেও আমরা অ্যাসিস্ট করি। পুরো প্রসেসটাকে ফার্স্ট আমরা দেখি তার সিভিল, যে আমরা কাজটা করতে পারবো কি পারবো, কি বিষয়ে দেখো। সেভেনকে সবার আগে দেখি, মানে কয়েকটা কি বলা যাবে, মানে কয়েকটা পয়েন্টস কি বলা যাবে? নিশ্চয়ই যাবে। যেরকম প্রচুর মানুষ আছে যারা মানে ব্যাংক থেকে লোন নেয়, অনলাইন লোন নেন, নিয়ে হয়তো ওরা মানে টাইমে রিপেমেন্ট করতে পারেনি, যে সেটা অনেক সময় যে ইচ্ছে করে সেটাও নয়, হয়তো তার স্যালারি পেতে দেরি হচ্ছে, প্রতিকূলতা আছে, যে দেয়নি বলেই যে সে ঠিক নয় সেটা আমি কখনোই বলবো না। আর কোনো সমস্যার কারণে হয়তো সে ওই ডেটটা মিস করে গেছে, ওই ডেটটা মিস করা মানেই তার সিভিলটা
যদি কন্টিনিউয়াসলি ওরকম ভাবে সে করতে থাকে, কিন্তু সে হয়তো পেমেন্ট করেছে কিন্তু অন্য মোডে করেছে, তখন এটাকে কোয়ালিফাই করতে পারছে না, সেক্ষেত্রে তার সিভিলটা খারাপ হয়ে যায়। এবার সেই জায়গাটাকে মেনটেন করতে গেলে যদি সে সমস্ত সময় ব্যাংকের সব হেল্প চায়, যে ব্যাংক তাকে হেল্প করুন, কারণ ব্যাংকের মতো ইজি ইনস্টিটিউশন কেউ নেই যে তাকে লোন দিয়ে তার আগামী দিন তার বিজনেসকে সাকসেসফুল করবে। তো সেটা ব্যাংকের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, মানে প্রথম যেটা ব্যাপার হচ্ছে সিভিলটাকে ঠিক রাখা। সেটা ঠিক থাকলে কোনো মানে কোনো জেন্ডার কোনো এমন কোনো ব্যাপার কিছু নেই, সবাই পেতে পারে লোন, যে যদি সে এলিজিবল হয়। এবার এলিজিবিলিটির ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু করে দিই, তার হয়তো কোনো পেপারস প্রবলেম আছে বা কিছু হয়, সেগুলো আমরা দেখি না। এবার তাকে হয়তো মানে আরেকটু গাইড করতে হবে, তাকে ব্যাংকিং ইংলিশ বোঝাতে হবে, ডেটস মেনটেন করা, এগুলো হয়তো বলে আমরা তাকে বলেছি তোমরা 2 মাস পরে এসো, তখন 2 মাস পরে হয়তো সে ঠিকঠাকই একদম, তখন তার প্রসেস গুলো। কিন্তু কোনোভাবে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা কাজ করি না, এবং কাজ হয়ে যাওয়ার পরে আমাদের সাথেও একটা এগ্রিমেন্ট করে নিয়ে আর কি, যেহেতু আমি নিজে অনেক ঠকেছি, কাজ করে দিয়েছি আমাকে আমার পেমেন্ট দেয়নি, তো ওটা তো আবার আমার ব্রেড অ্যান্ড বাটার, তো সেই জন্য তখন আমাকে ওটা একটা এগ্রিমেন্ট করে নিই। আমি এগ্রিমেন্ট করে কাজ যখন আমি গ্রিন সিগন্যাল পাই ব্যাংকের থেকে যে এটা ডুয়েবল, তখন আমি কাস্টমারের সাথে এগ্রিমেন্ট করে আমি কাজটা মানে ফাইনাল করে ডিসবার্সমেন্ট করে, তখন তাকেও আমাকে দিতেই হয়। এবার যদি এগ্রিমেন্টের পরেও সে কিছু করে, সেটা তো তার কিছু করার ফাইনালি লাভ। তবে হ্যাঁ, এখন আর সেটা ফেস করছি না, এখন ঠিকঠাকই আছে। শুরুতে অনেক কিছু ফেস করতে হচ্ছে, অনেক না শুরুতে মানে ওই দাঁত ওঠার সমস্যা সব সময় থাকে। আচ্ছা, আজ কনসালটেন্সিতে তো তুমি খেলে থাকো, দুর্দান্ত হ্যান্ডক্রাফটেড জুয়েলারি করছো, মানে আমি যে জুয়েলারিটা পরে আছি সেটা কিন্তু লাভ ফর এভার, সেটাও তোমার একটা কনসার্ন। এটা আমার কনসার্ন, এটার একটা ভীষণ বড় গল্প, কারণ গল্পটা হয়তো সবই কি গল্পটা, হ্যাঁ আমার মানে শৈশবটা আমার দুর্দান্ত, মানে দুর্দান্ত বলতে আমি কি বলবো, আমি একদম আমার বাবার রাজকন্যা ছিল, তো সেখান থেকে বাবার কথা না শুনে কিছু ভুল ডিসিশন নিয়ে আমি জীবনটাকে বুঝলাম, জীবনটা কি, জীবন আমাকে অনেক কিছু দেখিয়েছে। তো সেইখান থেকে আমার ছিল যে তুমি যদি কাউকে খুব ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতেই পারে, এখানে কোনো কথা নেই যে সে তোমার সাথে থাকবে, বা কোনো একটা কিছু হয়েছে যে সে মারাও যেতে পারে বা তোমাকে ছেড়েও চলে যেতে পারে, কিন্তু যে শিল্প সত্তাকে নিয়ে আমরা জন্মাই, সে তো তোমাকে কোনোদিনও বিক্রয় করবে না, সে তোমাকে ছেড়ে যাবে না। তো সেই জন্যই আমার জুয়েলারির নাম হচ্ছে লাভ ফর এভার। এই সত্তাটা নিয়ে আমি জন্মাই, এই সত্তাটাকে আমি ক্যারি করি, এবং এটার পিছনে হচ্ছে আমি আমার বাবার মানে কি বলবো, বাবার ঠাকুমা, এরা মানে আমার ঠাকুমা তখনকার দিনের ফ্যাশন ডিজাইনার ছিলেন। হ্যাঁ, মানে আমাদের সমস্ত জামা কাপড় আমরা টেলারের কাছে যেতাম না, উনিই বানাতেন, মানে সব রকম যত কিছু। আর সেখানে আমার বাবা বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু ওনার মানে ওনারও ভীষণ ফেভারিট ছবি আঁকা, হাতের কাজ করা। তো ওই দুটি মানুষের পাশে বসে বসে আমি ছোট থেকে এসব মালা গাঁথতাম। আর শান্তিনিকেতনটা তো আমার একটা নেক্সট হোম, ওখানে গেলেও আমি মানে মনের আনন্দে এসব করতাম, এই করতে করতে এগুলো আমার ছিল, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এটাকে আমি একটা প্রফেশন হয়, কারণ কর্পোরেট ছেড়ে এসে এইসব নিয়ে কাজ করা তো না তখন এই জুয়েলারিটা আমার মাথায় এলো। দেখো প্রথম অবস্থায় আমার কাছে সত্যি কিছু ছিল, মানে আমি ব্যাংকের সামনে ব্যাংকে ফাইল নিয়ে যেতাম, এবার নিজের জীবিকা চালানোর জন্য আমার ইনস্ট্যান্ট পয়সা লাগতো, কারণ তখন আমি কি করবো, আমার কিছু করার নেই, চাকরি ছেড়ে দিয়েছি, নিজেকে বাঁচাতে হবে, তারপরে একটা বাচ্চার দায়িত্ব, মানে বাচ্চাটাকেও তো বাঁচাতে হবে। তখন আমি যে ওই মার্কেট থেকে র মেটেরিয়ালস নিজেই নিয়ে আসতাম, ছিল ওগুলো, মানে সেগুলো আমি ভাবিনি কোনোদিন আমার পরে এরকম ভাবে কাজে লাগবে, বুঝেছো? সেইটাকে দিয়ে শুরু করলাম। এবার ব্যাংকে যখন যেতাম আমি তখন ওই কানের দুল, গলার হার, এগুলো সবই ব্যাংকের সামনেও নিয়ে যেতাম। তখন আর আমি মনে করিনি যে আমি কতটা শিক্ষিত, কোন বাড়ির মেয়ে বা কিছু, এগুলো ভাবিনি। আমি ভেবেছি আমাকে বাঁচতে হবে, সার্ভাইভ করতে একদম। তখন সেই হার দুল আমি ব্যাংকের সামনে দাঁড়িয়েও বিক্রি করেছি। আমার বলতে কোনো লজ্জা নেই, আমি কোনো খারাপ কাজ করিনি, ফর দ্য সার্ভাইভাল। ওই যে
সেইখান থেকে কিন্তু আজকে লাভ ফর এভারটা কিন্তু একটা ব্র্যান্ড, এবং লাভ ফর এভার কিন্তু অনেক শুধু অনেক মহিলাদের জীবিকা। হুম। এবং আরেকটা ব্যাপার, আমরা কিন্তু শুধু দেশেই থেমে আমার জুয়েলারি এখন নিউজিল্যান্ডে যাচ্ছে। ওয়াও, না ইউ ডিজার্ভ ইট, কারণ আমার সামনে এই যে সুন্দর সুন্দর জুয়েলারিজ গুলো রয়েছে, যেগুলোর প্রাইসও কিন্তু খুব রিজনেবল। হ্যাঁ, কারণ আমার যেটা মনে ছিল যে আমার এই জুয়েলারিটা যেন সবাই পড়তে পারে, সবাই পারে। তো পকেট ফ্রেন্ডলিও করেছি কিছুটা। তো মানে অনেকে আসে, তোমাদের মতো সেলিব্রিটিরা আজকে দিনে আমার কাছে আসছে, তো তাদেরও আমি পেয়েছি। তো সেই জন্য সবাই কথা ভেবেই করেছি। আর ডিজাইন আমি নিজে দিই। আমার সঙ্গে আমার যে এখনো আমার বোন দীপালি, ও আমার সঙ্গে আছে। ও পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে, কারণ আমি এত ব্যস্ত থাকি সব সময় সব কিছু একটা জায়গাতে ফোকাস করতে পারি না। তখন এই জুয়েলারিটা ওই সম্পূর্ণভাবে দেখাশোনা করে, ও ডিজাইন হচ্ছে, ও মনিটর করে যারা আমাদের কাছে আসে, যে মেয়েরা বানায়। আচ্ছা, লাভ ফর এভার তো ওয়ার্কশপস করায়, ওয়ার্কশপ করাই, তারপরে আমরা এখন শেখাচ্ছি, শিখিয়ে আমরা কাজও দিয়ে দিচ্ছি। আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে আমরা কাজও দিয়ে দিচ্ছি। মানে বাড়িতে বসে তুমি আনবো, তোমাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। এবং অনেক সময় এরকম হচ্ছে যে আমরাই কাজ দিয়ে দিই, ওরা বললাম হয়তো তুমি এতটা পিস বানিয়ে দাও, সে বানিয়ে দিল, দিয়ে অফিসে দিয়ে গেল, বাবাকে দিয়ে পাঠালো, তার পেমেন্টটাকে পে করে দেওয়া হলো। এখন তো জিপে ফোন পে আছেই আমাদের। সেই মানে তোমাকে দেখে কত যে শুধু মেয়েরা না, মহিলারা যারা সিঙ্গেল মাদার, আচ্ছা লাভ ফর এভার এই যে তোমার ব্র্যান্ডটা, এটা তো এখানে বহু মহিলারা হ্যান্ডক্রাফটেড জুয়েলারি যেমন করছেন, তোমরা তো ওয়ার্কশপও নিচ্ছ, হ্যাঁ শেখাচ্ছ। হ্যাঁ শেখাচ্ছি। এবার দেখো, আমরা অনেক জায়গায় ওয়ার্কশপ করি, সেটা তো মানে মেলা ওয়ার্কশপ এগুলো তো হয়, কিন্তু বেসিক্যালি যেটা শেখার জন্য আমার অফিস মানে ওই মহানির্বাণ রোড 27 মহানির্বাণ রোড, ওখানে আমরা শেখাই রেগুলার বেসিসে। স্টুডেন্টরা যদি কেউ শিখতে চায় সে এসে ওখানে মানে লাভ ফর এভার এর অ্যাড্রেস এবং কন্ট্যাক্টও কিন্তু থাকবে আনবক্স স্টার্টআপের এই এপিসোডে। হ্যাঁ, যারা যারা ইন্টারেস্টেড, যারা জুয়েলারি ডিজাইনটাকে একটা কেরিয়ার হিসেবে নিতে চাইছে, একদম তারা কিন্তু মানে যোগাযোগ করতেই পারেন লাভ ফর এভারে, মানে সরাসরি পৌরবেদির সাথে একদম যোগাযোগ করতে পারে এবং সে স্বনির্ভর হতেও পারে। নিশ্চয়ই হবে। এবং মহিলাদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, খুব দরকার। ফ্রিডম মানে হতেই হবে। ফ্রিডম সবার দরকার। তো আমরা মানে আমার এটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু গুণ আছে, কিছু নিয়ে সবাই জন্মায়, সেইটাকে একটু নার্চার করতে হয়, তাকে একটা উস্কে দিতে হয়, এই তুমি এটা পারবে। কখনো নেগেটিভ নয় যে না হবে না, হবে, সব হবে, আমরা সব পারবো। এক্স্যাক্টলি, আমরা নারী, আমরা পারি। আমরা নারী, আমরা পারি। আচ্ছা, আজ কনসালটেন্সি হলো, লাভ ফর এভার হলো, কিন্তু উমাস ডক্টরকে তো ভুললে চলবে, সেটাও তো তোমার আরেকটা ব্র্যান্ডটা। ওটা তো কি বলবো, ওটা আমি একটা এনজিও, তোমার এনজিও। এটাও আমার বাবার হাত ধরেই শুরু করা। আর আমার বাবা মানে তো স্ট্রিট চিলড্রেনদের নিয়ে ভীষণ কাজ করে। হ্যাঁ, উনি যখন মানে আমি ছোটবেলা থেকে দেখে আসি বাবা মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, যে মানে সেই শিক্ষাটা পেয়ে মানে বড় হওয়া, তো আপব্রিঙ্গিংটা তো একটু অন্যরকম। মানে বাবা সবটাই মানে বাবাকে দেখে, মাকে দেখে, বাড়ি দাদু সহজাত শিক্ষা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, ভীষণ ভাবে প্লে করে। এবার সেই জায়গা থেকে আমি এগুলো দেখেই বড় হয়েছি। এবং কারোর কোনো অসুবিধা, আমি নিজে ভীষণ অসুবিধায়, কিন্তু আমার মনে হয় আমার থেকেও হয়তো সেই মানুষটা বেশি অসুবিধা একটু দাঁড়ায় পাশে। তো এই করতে গিয়ে আমার এনজিও, আমার নিকনেম উমা। আমার দাদু আমায় উমা বলতেন, তো ওই উমা নিয়েই আমার ঠিকই বলতেন। কিন্তু তোমার দাদু কিন্তু মানে অনেক কি বলবো, মানে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন বোধহয়, হয়তো। মানে দেখো, কোথাও একটা জায়গায় আমি বলবো যে আমার এক সময় মনে হতো আমার খুব কষ্ট, আমার অনেক দুঃখ, কিন্তু এখন আমার মনে হয় আমার সাথে এত মানুষ আর এত ভালোবাসা, এত ভালোবাসার মানুষ আমার পাশে আছে। এবং মানে আমার আর সেই কষ্টটা এখন আর নেই। একটা সময় খুব কষ্ট হতো, মনে হতো যে সবাইকে দেখছি তার ফ্যামিলি। এখন আমি মনে করি যে আমার এই এক্সটেন্ডেড এত বড় ফ্যামিলি, যে
আমাকে কেউ মা বলছে, কেউ দিদি বলছে, কেউ বোন বলছে, কারণ আমি মেয়ে। কারণ এরকম ভাবে আমার সাথে তাদের সম্পর্কটা হয়েছে যে ব্লাড রিলেশন এখন আর কিছু না। এই এনজিও করতে গিয়ে আমি এখন সবার একটা ঘরের মেয়ে হয়ে গেছি। এটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া। আমি পথ শিশুদের নিয়ে কাজ করি, আমি শেল্টারে যাই, আমি বৃদ্ধাশ্রমে যাই, আমি অনাথ আশ্রমে যাই, যেখানে আমি বুঝি যে সত্যি এখানে দরকার। আমি একা তো কিছু করি না, আর আবারও বলছি একা কোনো কিছু করা যায় না। আমার একটা বড় টিম আছে, তো সেই টিম মেম্বার্স আজকে আমার সঙ্গে ওনারা আসেননি, বাট আমি ওদেরকে সবাইকে মিস করছি। তার মধ্যে দুজন আমার বান্ধবী, শর্মিষ্ঠা আর জুলি। তো তারপরেও আরো যেরকম ওরা আমাকে ভীষণভাবে ওরা সহযোগিতা করে, কারণ আমার এনজিওটা ওদের দুজনের হাতটা না থাকলে আমি এতটাই করতে পারতাম না। তারপরে দীপালি যার কথা বলছি, ও আমার পুরো ব্যাপারটাতেই ও আমার পাশে থাকে। আমার নির্মলা বলে আর একজন বোন, এই এক্সটেন্ডেড ফ্যামিলিতে এরা যারা যারা আছে, তো এরা আমাকে সবাই এরা কিন্তু সবাই হাউস ওয়াইফ ছিল, আমি এদের বাড়ি থেকে বার করেছি, ওরা কাজ করছে, ওরাও এখন একটা অ্যাচিভ করেছে, তাদেরও একটা যাই হোক একটা পকেট মানি হচ্ছে, ইচ্ছা মতো তারাও তাদের লাইফটা তারা গুছিয়ে নিচ্ছে। তো এটা ভালো লাগছে। নিশ্চয়ই, আর এটা পারছি বিকজ একটা সময় নিজে খুব কষ্ট করেছো, তো ভীষণ কষ্ট করেছো, কাঁটার উপর দিয়ে হেঁটেছি। সবসময় একটা কথা যেটা শুনেছি যে হোয়াট ইজ ইউর প্রোফাইল, ডিভোর্স। আরে তো ডিভোর্সটা তো একজনের ইচ্ছায় হয়নি। তো তবে আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার মনে হয় আমার জীবনে ধাক্কাটা দরকার ছিল ভীষণ, তাহলে আমি এইটা পেতাম না। হয়তো কিছু আমাকে ছাড়তে হয়েছে, আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ আমি পেয়েছি, অনেক রকম শোক, সবকিছু, তবু ওই মানুষটাকে আমি আজকের দিনে ধন্যবাদ দিই। হয়তো ওনার জন্যই আমি বলবো এই অ্যাচিভমেন্ট। একটা কথা তোমায় বলি পৌলমী, মিলিয়ে নিও, ধাক্কা খেলে না পেছনে যাবার কোনো রাস্তা না, তুমি সামনেই যাবে। আমাকে এগোতে হয়েছে, আমাকে হবে। আজকের দিনেও আমি একটা জিনিসই বুঝি, এখনো এখন আর শুধু আমার তুলতুলি, আমার ওকে দাঁড় করানো, ওকে বড় করা আমার একটা দায়িত্ব। এরকম অনেক মেয়েরা আমার পাশে আছে যাদেরকে আমাকে সত্যি সবাই তখন তোমাকে আমার শেষ প্রশ্ন, আনবাক্সর অনেক এমন দর্শক বন্ধু আছে যারা হয়তো এখনো ভীষণ তনুমনো করছে যে একটা নতুন কিছু শুরু করতে চাইছেন, বাড়ি থেকেই হয়তো শুরু করবেন, তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কিছু বার্তা থাকে, বিকজ তুমি মানুষটা ভীষণ পজিটিভ। দেখো, পজিটিভিটিটা নিয়েই চলতে হবে, ও আর নেগেটিভ কোনো মনে কিছু আসলেও তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ মনে করে থাকে কিছু করবেন, তাহলে এই মুহূর্তেই শুরু করতে, আর দেরি নয়। সময় নষ্ট করা যাবে না, কারণ সময় নষ্ট করতে আমি চাইও না। আমি যদি কোনো কিছু মনে করে আমি করবো, জাস্ট নাও, এক্ষুনি শুরু করতে হবে সেটাকে। সেটা যেভাবে হোক, আমি আমার অন্যদিকের মানুষদের সাথে সেটা আলোচনা করে, বা নিজের বাড়ির লোকের সাথে আলোচনা করে যে আমি এটা চাইছি করতে। আর কারোর যদি এরকম মনে হয় যে একটা ডিসিশন নিতে চাই, কিছু করবো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারি। এই যে আমার হাতের কাছে রয়েছে, এটা একটা দুর্দান্ত ডিজাইন, সব ডিজাইনই কি তোমার এবং টিমের? হ্যাঁ, আমার এইগুলো তো আমরা কি বলবো, সবসময় এগুলো তৈরি হচ্ছে কানহাজি। এটা খুব আমাদের ভীষণ চলে এই গয়নাটা, আর এর সাথে বিডস ওয়ার্ক রয়েছে। তো এগুলো কিন্তু এইটা কিন্তু একদম আমরা এগুলো ইউজ করি না, আমরা ভেবেছি এগুলো আমরা করবো না ইউজ, কিন্তু এত হিট হয়েছে এই কানহাজি। তো কি বলবো, এটা ভীষণ ভীষণ ডিমান্ড আমাদের। লাভ ফরএভার এটা একটা ইউনিক, আর এটা কিন্তু দামও বেশি নয়। কিরকম? জাস্ট 250। I don't believe this, এটা না বললে সত্যি বিশ্বাস করা যায় না। আচ্ছা, এটাও দেখছি, এটাও তো একটা হ্যান্ড ক্রাফটেড। হ্যাঁ, এটা যেরকম এটা দিয়ার করা, তো ওর একটা আমাকে বললো যে এগুলো তো আমরা এগুলো নিজেরাই হাতে তৈরি করি, মেয়েরা এগুলো তৈরি করে। এবার তৈরি করতে গিয়ে দেখো, এই যে মাঝখানে এগুলো ক্রিস্টাল আর বিডস আছে, একটু আলাদা, মিক্স অ্যান্ড ম্যাচ করা। তো এইটাও একটা তুমি শাড়ির সাথে পরতে পারবে, তুমি কোনো ওয়েস্টার্ন আউটফিটে পরতে পারবে, তো অনেক কিছুর সাথে এটা যাবে।
মানে তুমি জাস্ট কানে কিছু করবে না, শুধু একটা মানে আউটফিট কিছু এমন করলে যেটা সলিড কালার, সলিড কালার, কালার সাথে এটা খুব ভালো যাবে। কিরকম প্রাইসিং এগুলো? এটা 300। লাভ ফর এভার এর কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সমস্ত কিছু থাকবে আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে। আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিশ্চয়ই সরাসরি যোগাযোগ করতে পারেন পৌলমীদির সাথে বা লাভ ফর এভার ব্র্যান্ডের সাথে। পৌলমীদি, আনবাক্স স্টার্টআপে এসে এখন তোমার কেমন লাগছে? আজকে তো কি বলবো, আজকে সারা রাত্রি তো ঘুমোতেই পারবো না, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এগুলো নিয়েই ভাববো, আবার আনবাক্সতে আসবো, আবার নতুন নতুন অনেক কিছু নিয়ে আসবো আনবাক্সতে, তোমার সাথে এসে গল্প করবো, সবাইকে ইন্সপায়ার করবো তোমরা স্টার্ট আপ কিছু করো, করে এইভাবে এই প্ল্যাটফর্মের দ্বারা তোমরা এগিয়ে যাও। আর সাথে আমিও আছি, কিছু জিজ্ঞাসা থাকলে আমাকেও করতে পারো, তবে থেমে কেউ থেকো না, That's the key point you have একদম। said. থেমে থেকো না। সেই আর আমার ভীষণ ভালো লেগেছে আনবাক্সতে এসে, আমি আবার আসবো। always welcome, always welcome. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আনবাক্স স্টার্টআপে আসার জন্য। আর থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা রেগুলার আনবাক্স স্টার্টআপ দেখছেন। আপনাদের যদি আনবাক্স স্টার্টআপ ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কথা দিলাম আবার আরেকজন চমকপ্রদ পার্টিসিপেন্টকে নিয়ে আসবো আনবাক্স স্টার্টআপে, আর ক্রমাগত ইন্সপায়ার করে যাব আপনাদেরকে। যে যাই বলছে বলতে দিন, নো দুশ্চিন্তা, নো ভাবনা, সবাইকে শুধু একটাই কথা বলবেন, ওইটি না, বলবেন জাস্ট স্টার্ট আপ। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।